ঘড়ির কাঁটায় 1টার ঘন্টা বাজতেই খেয়াল হলো কাল তো সোমবার, সকাল 6টা থেকে টিউশন রয়েছে, তাই ঘুমোতে যেতে দেরি করলে চলবে না। দেরি করে ঘুমোলে উঠতেও দেরি হতে পারে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। হঠাৎ দূরে কোথাও ভীষণ জোরে একটা বাজ পড়ল। এই গ্রাম্য এলাকায় এমনিতেই কারেন্ট থাকে না, তার ওপর আবার দুর্যোগ। হ্যারিকেন জ্বালিয়ে একটা উপন্যাস নিয়ে বসেছিলাম। এই শিমলতুলি গ্রামে মাস্টারের চাকরি নিয়ে এসেছি, আজ মাসখানেক হবে। সেই ঢাকা থেকে প্রতিদিন যাতায়াত করা তো সম্ভব নয়, তাই স্কুলের কাছাকাছি একজনের থাকার মতো একটা ঘর ভাড়া নিয়ে থাকছি। বইটা টেবিলের উপর রেখে একটা লম্বা হাই তুলে বিছানায় গা এলিয়ে দিলাম। দরজায় ঠক ঠক শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকালাম, রাত 2টো বাজে। এত রাতে কে এসে দরজা ধাক্কাচ্ছে? ঘুম জড়ানো কণ্ঠেই বললাম, কে? রাশেদ ভাই, দরজা খোলেন, আমি ইমরান। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ইমরান পাশের বাড়ির কামাল সাহেবের ভাগ্নে। কামাল সাহেবের বাড়িতে রয়েছে আজ মাসখানেকের মতো হবে, কিন্তু সে এত রাতে আমার কাছে কি চায়? কি ব্যাপার ইমরান, এত রাতে কি দরকার? রাশেদ ভাই, একটা সর্বনাশ ঘটে গেছে, দরজাটা খোলেন, তারপর বলছি। আচ্ছা আচ্ছা, খুলছি, দাঁড়াও। দরজা খুলতেই দেখলাম ইমরান উদ্ভ্রান্তের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। তার সারা চোখে মুখে ভয় আর আতঙ্ক ছড়িয়ে রয়েছে। রাশেদ ভাই, মামা কেমন যেন একটা করছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। কেমন করছে মানে? কি হয়েছে? জানি না, সব তো ঠিকঠাকই ছিল। আমি আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ হঠাৎ ঘুমের ঘরে শুনতে পেলাম মামা কেমন যেন গো গো করছে। মামা ঘরের দরজা খোলা রেখেই ঘুমোয়, একা মানুষ, বুঝতেই তো পারছেন। ঘরে ঢুকে দেখি মামা বিছানায় শুয়ে ছটফট করছে, আর আর ওই রকম বীভৎস অস্বাভাবিক আওয়াজ করছে। রাশেদ ভাই, মামাও একা মানুষ, আমিও এখানে তেমন কাউকে ভালোভাবে চিনি না। আপনার সঙ্গে যা একটু ভালো সম্পর্ক, তাই কোথাও না গিয়ে আপনার কাছে ছুটে এলাম। আপনি একবার চলুন না রাশেদ ভাই, আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার কাছে এসেছো, কিন্তু সবার আগে ডাক্তার ডাকা দরকার ছিল। এখানে তো আমি কোনো ডাক্তারের বাড়ি চিনি না রাশেদ ভাই। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি। বৃষ্টি তখন থেমে গেছে, বাতাসে একটা হিমেল হাওয়া ছড়িয়ে রয়েছে তখন। আমিও ইমরানের সঙ্গে চললাম ওর মামার বাড়ির দিকে। ঘরে ঢুকে দেখলাম ইমরানের মামা কামাল সাহেব বিছানায় অসাড় হয়ে পড়ে আছেন। তার গায়ে হাত দিয়ে দেখলাম গা বরফের মতো ঠান্ডা। আমি নারী দেখতে জানি, তার হাত টেনে নারী দেখলাম, নারী পেলাম না। কামাল সাহেব মারা গেছেন। দেখলাম ইমরান আমার মুখের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছে। তাকে বললাম, ইমরান, তোমার মামা আর বেঁচে নেই, উনি মারা গেছেন। কি বলছেন রাশেদ ভাই? না 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 না, এ হতে পারে না। আপনি আপনি ভালো করে দেখেন, এ কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ইমরানকে ভরসা দেওয়ার জন্য বললাম, ইমরান, আমি মাস্টারি চাকরিটা পাওয়ার আগে ডাক্তারি প্র্যাকটিস করতাম, তাই এইটুকু আমি বুঝি। কিন্তু কিন্তু মামা কি করে এভাবে চলে যেতে পারে? আমি এখন কি করব রাশেদ ভাই? কিন্তু আমি ভাবছি, কামাল সাহেবের সঙ্গে আমার আজ বিকেলেও কথা হলো, তখন তিনি দিব্যি সুস্থ ছিলেন। হঠাৎ করে কি এমন হলো যে এভাবে মারা গেলেন তিনি? কি হয়েছিল তুমি কিছু জানো না? আমিও তো কিছু বুঝতে পারছি না রাশেদ ভাই। মামা আমাকেও তো ঘুমোতে যাওয়ার আগে কত কথা বলল, দিব্যি ভালো মানুষের মতো ঘুমোতে গেল, তারপর হঠাৎ কি যে হয়ে গেল কে জানে। সবার আগে ডাক্তার ডাকা দরকার। ডাক্তারের সার্টিফিকেট না পেলে দাফনের ব্যবস্থা করা যাবে না। তুমি এক কাজ করো, তোমাদের সমস্ত আত্মীয় স্বজনকে খবর দাও, তারা আগে আসুক, যা ব্যবস্থা করার কাল সকালে দেখা যাবে। আর ভেঙে পড়ো না, মনকে শক্ত করো ইমরান, তোমাকেই তো
এখন সব সামলাতে হবে। তোমার মামার তো নিজের বলতে কেউ নেই, এক তুমি ছাড়া। আর আমি একটু বাড়িতে গেলাম, ভোর হতেই চলে আসব। ভোরে এসে তোমাকে নিয়ে ডাক্তার ডাকতে যাব। ঠিক আছে রাশেদ ভাই। ফিরে এলাম, কিন্তু মনের ভেতরে একটা উৎকণ্ঠা, একটা গভীর চিন্তা পাক খেতে লাগলো। বারবার মনে হতে লাগলো কামাল সাহেবের সঙ্গে আমার আজ বিকেলেই যখন কথা হলো, তিনি তখন দিব্যি সুস্থ মানুষ। রাতারাতি মারা গেলেন কিভাবে? কি এমন হয়েছিল তার? মাঝে মধ্যে আমার সঙ্গে তার কথাও হতো। তার হার্ট ভালো, প্রেশার সুগার কিছুই নেই। হার্ট ফেল বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা তো নেই বললেই চলে। তাহলে কিসের এই আকস্মিক মৃত্যু? মৃত্যু অযাচিত অতিথির মতো এভাবেই নেমে আসে ঠিকই, কিন্তু এই মৃত্যুটা যেন আমার মনে একটু বেশিই খটকা জাগাচ্ছে। মনকে কিছুতেই শান্ত করতে পারলাম না, অস্বস্তি হচ্ছে খুব। আবার রওনা হলাম কামাল সাহেবের বাড়ির দিকে। বাড়ির উঠোনে পা দিতেই আমার শরীরটা ছ্যাদ করে উঠল। এই অভ্যেস আমার অনেক দিনের। অস্বাভাবিক কিছুর মধ্যে গিয়ে পড়লে আমার চেতনায় তা সাড়া দেয়। আজ যেন এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল এই বাড়ির ভেতরে পাক খেয়ে উঠছে। এখানকার বাতাস যেন থমকে রয়েছে। সেই রুদ্ধ বাতাসে কেমন একটা আষ্টে গন্ধ। এই গন্ধ আমি আগে যতবার যেইখানে পেয়েছি সেইখানে ততবারই মারাত্মক কিছু ঘটেছে। আজও কি তেমন কিছু ঘটতে চলেছে? তাড়াতাড়ি এগিয়ে গেলাম ঘরের দিকে। ঘরের ভেতরে গিয়ে দেখলাম ইমরান বিছানার পাশে চুপ করে বসে আছে। তার চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে খাটে শুয়ে থাকা মৃত কামাল সাহেবের দিকে। ইমরান, ইমরান। ইমরান আমার দিকে ঘুরে তাকালো। দেখলাম তার চোখে মুখে বীভৎস ভয় ছড়িয়ে রয়েছে। কি দেখে যেন সে ভয়ে একেবারে স্থির হয়ে গেছে। সে ভারী গলায় বলল, রাশেদ ভাই, মামা নড়ছে। মামা নড়ছে মানে? কি সব যাতা বলছো ইমরান? মৃত মানুষ কিভাবে নড়বে? আমি মিথ্যা কথা বলছি না রাশেদ ভাই। আমি আমি মামার বুকের ওঠানামা দেখেছি। মামা নিঃশ্বাস নিচ্ছে। ইমরান, মনকে শান্ত করো, এসব তোমার ভুল ধারণা। ইমরানকে বললাম ঠিকই, কিন্তু আমি জানি ইমরানের এমন মনে হওয়া একেবারে অমূলক নাও হতে পারে। কিছু একটা ঘটবার কথা, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। সেইটা ভাবতে না ভাবতেই দেখলাম কামাল সাহেবের মাথাটা যেন একটু কাত হয়ে গেল। আমার শরীরটা ধরাস করে উঠল। ঘরের ভেতরে ঠিক তখনই যেন একটা দমকা বাতাস বয়ে গেল। কিন্তু এই বাতাসটা যেন ইহজাগতিক কোনো বাতাস নয়। এই বাতাসে কেমন একটা আষ্টে গন্ধ। আমার গা কেমন যেন গুলিয়ে উঠল। কামাল সাহেবের বন্ধ চোখ দুটো খুলে গেল। চোখ বললে ভুল হবে বোধহয়। দুটো আগুনের গোলার মতো জ্বলন্ত গহ্বর হঠাৎ যেন জেগে উঠেছে ওই মৃত শরীরে। এবার কামাল সাহেবের মুখ খুলল। পিশাচের মতো ধারালো দাঁতের পাটি যেন কড়মড় করে উঠল। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে যা দেখছি তার ভয়ানকতা ভাষা দিয়ে বোঝানো যায় না। বিস্ময়ের তখনও বোধহয় বাকি ছিল অনেক কিছু। দেখলাম কামাল সাহেব হাত লম্বা করে এগিয়ে দিচ্ছেন ইমরানের দিকে। ইমরান ভয়ে দেয়ালের সঙ্গে সেটে গিয়েছিল। হাতটা তার দিকে এগিয়ে আসতে দেখে সে যেন ভয়ে আত্মচিৎকার করে উঠল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। কামাল সাহেবের হাত গিয়ে চেপে ধরল ইমরানের গলা। ইমরান ব্যথায় ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রাশেদ ভাই, রাশেদ ভাই বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান রাশেদ ভাই। কে কে বাঁচাবে তোকে? কেউ বাঁচাবে না। কি ভেবেছিলি আমাকে বালিশ চাপা দিয়ে মারতে পারলেই আমার সমস্ত সম্পত্তি কি তোর হয়ে যাবে? মূর্খ, আমি আমার সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করেছি। আমার মৃত্যুর পর সমস্ত কিছু অসহায় এতিমদের মঙ্গলের জন্য ব্যবহার হবে। তোদের মতো পাপীদের হাতে আমি আমার কোনো কানা করেও ছেড়ে যাব না। তুই আমার বোনের একমাত্র ছেলে,
তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তোর নামে এই ভিটামাটি লিখে দেব, কিন্তু তুই শেষ পর্যন্ত সবুর করতে পারলি না। এত লোভ তোর! ইমরানের ততক্ষণে নাভিশ্বাস উঠে গেছে। তার কথা বলার মতো শক্তি নেই সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কি করণীয় সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কামাল সাহেব আর রক্ত মাংসের মানুষ নন। তার মৃত শরীর জুড়ে জেগে উঠেছে এক ভয়ানক প্রেত। তার আত্মা এখন প্রেতাত্মা হয়ে নিজের শরীরেই ভর করেছে। একে আমি থামাতে পারবো না। আমাকে আমাকে ক্ষমা করে দাও মামা। আমার আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দাও মামা। ক্ষমা? ক্ষমা তো মানুষ করে, আমি তো প্রেত। আমার কাছে ক্ষমা বলে কিছু নেই। তোর কর্মের ফল তোকেই ভোগ করতে হবে, তোকে মরতেই হবে। ইমরানের শরীরটা আরও কিছুক্ষণ শূন্যে ঝুলন্ত অবস্থায় আর্তনাদ করল, তারপর নিস্তেজ হয়ে পড়ল। ইমরানের মৃত শরীর ধরাস করে মাটিতে আছড়ে পড়ল। আমার কিছুই করার ছিল না। তারপর দেখলাম কামাল সাহেবের শরীরটা আবার আগের মতো স্বাভাবিক মৃত শরীরে পরিণত হয়ে গেল। ভোর হয়ে আসছে। কেউ দেখে ফেলার আগে আমাকে এখান থেকে সরে পড়া দরকার, না হলে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। ইমরান অন্যায় করেছে, হয়তো সে কোনো প্রমাণই রাখেনি, তাই আইনিভাবে হয়তো তার কোনো শাস্তিই হতো না। যার কাছে সে অপরাধী, সে নিজেই নিজের হত্যার প্রতিশোধ নিয়েছে। বাইরে বেরিয়ে দেখলাম ভোরের আলো এখনও ফোটেনি। গ্রামের কোনো মানুষেরও এখনও ঘুম ভেঙে ওঠেনি। আমি গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে রওনা দিলাম।